মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। যদি কোনো ডাইনি তোমাকে জাদু করে বাছুর বানিয়ে রাখে, তবে আল্লাহর দোয়ায় তোমার আসল চেহারায় ফিরে এসো। আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না, কিছুতেই না। আমি ছুটে গিয়ে দেখি সত্যিই কথা বলছে না, মাটিতে মরার মতো পড়ে আছে। কে চুরি করছে? কে করছে চুরি? তুই আমার একমাত্র ছেলেকে খুন করেছিস, এবার আমি তোকে খুন করব। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সুলতানের অদ্ভুত খেয়াল। বিশ্ব সাহিত্যে রূপকথার শ্রেষ্ঠ সম্পদ আরব্য রজনী বা সহস্র এক রজনী। কাহিনীগুলির পটভূমি মধ্যপ্রাচ্য এবং সময়কাল গৌরবময় খলিফা আমল। এগুলি স্রষ্টা বা স্রষ্টাদের নাম হারিয়ে গেছে কালের অতলে। সহস্র এক রজনী প্রথম ছাপা হয় ইউরোপে 1706 খ্রিস্টাব্দে। ভাষা ছিল ফরাসি। সংকলক ও অনুবাদক ফরাসি প্রাচ্যবিদ ও প্রত্নতাত্ত্বিক আতোয়া গাঁলা, এবং তাঁর সংকলনের নামের বাংলা অর্থ সহস্র এক রজনী। গাঁলার সময়েই তাঁর এই লেখার ইংরেজি অনুবাদ হয়। এই ইংরেজ সংকলকের নাম পাওয়া যায় না, তবে তাঁর সংকলন প্রকাশের কারণেই সহস্র এক রজনী আরব্য রজনী নামে পরিচিতি লাভ করে। কিন্তু সে সংকলন মান পায় না। বিশ্ব সাহিত্য সমাজে 1882 সাল নাগাদ ইংরেজি ভাষায় প্রকাশিত স্যার রিচার্ড বার্টনের অনুদিত আরব্য রজনী প্রথম নির্ভরযোগ্য সংকলন বলে সবাই মানে। বাংলায় 1906 খ্রিস্টাব্দে প্রথম আরব্য রজনী প্রকাশ করেন প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। 4 খণ্ডে প্রকাশিত এই বইটির নাম আরব্য উপন্যাস সচিত্র গার্হস্থ্য সংস্করণ। রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পরম বন্ধুস্থানীয় ছিলেন। তিনি রবি ঠাকুরকে বইটি উপহার দিয়েছিলেন। উত্তরে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আপনার সম্পাদিত বাংলা আরব্য উপন্যাস উপহার পাইয়া কৃতজ্ঞতা জানাইতেছি। আমি পূর্বেই ইহা ক্রয় করিয়া আমার পরিবারস্থ বালক বালিকা ও বোলপুর ব্রহ্মবিদ্যালয়ের ছাত্রদের অবকাশকালে পড়িবার জন্য দিয়াছি। ইহা হইতে এই গ্রন্থ সম্বন্ধে আমার মত বুঝিতে পারিবেন। জগতে কথা গ্রন্থের মধ্যে আরব্য উপন্যাসের তুলনা পাওয়া যায় না। আরব্য রজনী হাজার গল্পের সংকলন। প্রতিটি গল্পই মৌলিক। পারস্য দেশের সুলতান শাহরিয়ার ও তাঁর রানী উজির কন্যা শাহরাজাদের এক অদ্ভুত প্রেম কাহিনীর সুতোয় বাঁধা এই হাজার গল্প। সুলতান ও তাঁর বেগমের প্রেমের শুরুটা হয় তাঁদের বিয়ের রাতে। বেগম জান শাহরাজাদ, শাদি মুবারক। এসো। শয়নকক্ষের দরজা খুলে সুলতান শাহরিয়ারের কাছে ধীর পায়ে এসে দাঁড়ায় নতুন বেগম শাহরাজাদ। সেই রাতে হাতে তার সুগন্ধি তেলের চেরাগ, পরনে স্বচ্ছ পোশাক। চেরাগের আলোয় তার রূপ আরো মায়াবী হয়ে উঠেছে আলো আঁধারের খেলায়। সদ্য কিশোরী সে। প্রবল ঝড়বাদলের মাঝে অসহায় দোয়েল পাখির মতো ভয়ে থরথর করে কাঁপছে তার সারা শরীর। সুলতান শাহরিয়ার বুকে টেনে নেন তাঁর নতুন বেগম শাহরাজাদকে। কোলের ওপর বসিয়ে শক্ত করে আঁকড়ে ধরেন। বেগমের কপালে নেমে আসা চুল সরিয়ে দেখেন তার নতুন বেগমের চোখে জল। চিবুক ধরে মুখটা তুলে সুলতান বলেন, কাঁদছ কেন বেগম? ভয় পেয়েছ?
কিসের ভয়? তুমি আমার বেগম হয়েছ, দুনিয়ার সবচেয়ে বড় সুলতানের বেগম। প্রতিটি মেয়ের জীবনে যৌবন আসে আমার বেগম হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। আমার সঙ্গে একটা রাত কাটানোর স্বপ্ন দেখে তারা। আজ তো তোমার স্বপ্ন পূরণ হওয়ার রাত। দেখো দেখো, এই রাত, এই পরিবেশ, ওই জোছনা, এই প্রদীপের আলো, সবাই দেখো তোমার খুশিতে পুলকিত হয়ে উঠেছে। সবাই অপেক্ষা করে আছে। আর আমিও। এসো এসো, আমাকে খুশি করে জীবনের স্বপ্ন পূর্ণ করো। এসো। শেহরাজাদের দেহের প্রতিটি অঙ্গের শেষ পরাগরসটুকু মৌমাছির মতো শুষে নিতে থাকেন সুলতান শাহরিয়ার। দুমড়ে মুচড়ে যেন চুরমার করে ফেলেন শেহরাজাদের শরীর। দুমড়ে মুচড়ে চুরমার করে দিতে চান তার মন। তবুও টিকে থাকার লড়াইয়ে একসময় হার মানতে হয় সুলতান শাহরিয়ারকে। হার মানতে বাধ্য হন তিনি। ক্লান্ত নিঃশ্বাসে শেহরাজাদের দেহের ঘ্রাণ বুকে টেনে ঘোষণা করেন, বহুত খুব, লাজবাব। তুমি আমার দিল খুশি করে দিলে বেগম, দিল খুশি করে দিলে। গোস্তাকি মাফ জাহাপনা, কিন্তু আমি যে খুশি হতে পারছি না। সে কি? তোমার জীবনের লক্ষ্য আজ পূর্ণ হয়েছে, তাও তুমি খুশি নও? আর কি চাই তোমার? আর কি বাকি আছে তোমার পাওয়ার? আর কি আশা করো তুমি? তুমি কি চাও যে আমি খুশি হয়ে তোমায় প্রাণ ভিক্ষা দিই? না না না, সেটা অসম্ভব। এ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না, কিছুতেই না। সুলতান শাহরিয়ারের এ এক আজব খেয়াল। প্রতিদিন তিনি একজন কুমারী মেয়েকে বিয়ে করেন, তার সঙ্গে রাত কাটান, সারা রাত ধরে তাকে ভোগ করেন এবং পরের দিন ভোর হলেই তাকে হত্যা করেন। তারপর আবার রাত হওয়ার আগেই বিয়ে করেন আর এক কুমারীকে। আর তারপর সেই এক উপাখ্যানের পুনরাবৃত্তি। কিন্তু এমনটা ছিল না এক সময়। তিনি তখন এক বেগমেই খুশি ছিলেন। প্রাণের চেয়েও প্রিয় ছিল তার প্রিয় বেগম। আরে আরে, কি করছো কি বেগম? আমার গোস্তাকে মাফ করবেন হুজুর। এই রাত, ওই জ্যোৎস্না, এই হাওয়া, এই পরিবেশ, এদের এমনি যেতে দিলে পাপ হবে কিন্তু। ওই দেখুন, আকাশের চাঁদও কেমন দুষ্টু দুষ্টু মুখে তাকিয়ে আছে। আর আমার চাঁদ, আপনার চাঁদ, সে যে আপনার দুই বাহুর শক্ত বাঁধনে বাঁধা পড়তে চায়। আপনার বুকের ওই আতরের গন্ধে নেশা করে হারিয়ে যেতে চায় আপনার দেহের মাঝে। সুলতান শাহরিয়ারের একমাত্র ভাই সুলতান শাহজামান পাশের দেশের সুলতান ছিলেন। একবার সুলতান শাহরিয়ারের ইচ্ছে হলো ভাইকে দেখার। অনেকদিন দুই ভাইয়ের দেখা হয়নি। সুলতান শাহরিয়ার ভাইকে নিমন্ত্রণ পাঠালেন। ভাই তো দাদার নিমন্ত্রণ পেয়ে দারুণ খুশি। তৎক্ষণাৎ তিনি রওনা হলেন দাদার দেশের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে খেয়াল হলো দাদার জন্য রাখা উপহারটা তিনি ভুলে ফেলে এসেছেন তার শয়নকক্ষে। রুজি, শোনো, আমি না একটা বড় ভুল করে ফেলেছি।
ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল ভুল ভুল। বাবা, আমি দাদার উপহারটা ভুল করে ফেলে এসেছি আমার শোয়ার ঘরে। হুজুর, তাহলে কাউকে পাঠাই, সে গিয়ে। না 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 না, সেটা উচিত হবে না বাবা, খুব দামি উপহার, ওটা আমি অন্য কারোর ভরসায় ছাড়তে পারবো না, আমাকেই যেতে হবে। তাহলে কি হুজুর ফিরে যাব আমরা? আহা, সবাইকে কেন ফিরতে হবে? তোমরা এগিয়ে যাও, আমি বরং কিছু সিপাহী আর দ্রুতগামী ঘোড়া নিয়ে ফিরে যাই আর উপহারটা নিয়ে ফিরে আসি। কিন্তু হুজুর, এতটা পথ। আরে চিন্তা করো না, এখনই যদি বেরিয়ে পড়তে পারি তাহলে তোমরা দাদার রাজ্যে ঢোকার আগে আমি ঠিক তোমাদের সঙ্গে যোগ দিয়ে দিতে পারবো। আচ্ছা। কিন্তু শয়নকক্ষে যখন পৌঁছলেন সুলতান শাহজামান, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তাঁরই বেগম, যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, যাকে তিনি বিশ্বাস করেন, সেই বেগম শুয়ে আছে এক কাফরির সঙ্গে একই বিছানায়। দুজনের দেহে একটা সুতো পর্যন্ত নেই। এমন প্রতারণা মেনে নিতে পারলেন না সুলতান শাহজামান। লাথি মেরে দুজনের ঘুম ভাঙালেন তিনি। বেগম নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইল। এই নে তোর ক্ষমা। বেগম ও কাফরি বান্দার দেহ তলোয়ারের এক কোপে দুটুকরো করে তবে শান্ত হলেন সুলতান। উত্তেজনা প্রশমিত হতে সময় নিল। ক্লান্ত দেহে ক্লান্ত মনে দাদার উপহারটা নিয়ে ফিরে গেলেন তিনি। কিন্তু মনটা কেমন যেন তেতো হয়ে গেল। বহুদিন পর দাদার সঙ্গে দেখা হওয়ার আনন্দটা হারিয়ে গেল। সুলতান শাহরিয়ার ভাইকে পেয়ে খুশি হলেন। নগর জুড়ে শুরু হলো উৎসব। নাচ গান আনন্দে মাতল সারা দেশ। খানা পিনার এলাহি ব্যবস্থা হলো। কিন্তু সুলতান শাহরিয়ার দেখলেন ভাই শাহজামান কিছুতেই খুশি হচ্ছেন না। তখন তিনি ভাইকে নিয়ে শিকারে যাওয়ার আয়োজন করলেন। কিন্তু ভাই সুলতান শাহজামান কিছুতেই শিকারে গেলেন না, বরং দাদা সুলতান শাহরিয়ারকে প্রায় জোর করেই একা শিকারে পাঠিয়ে নিজে পড়ে রইলেন সুলতান শাহরিয়ারের প্রাসাদে। আর তখনই তিনি আবিষ্কার করলেন দাদা শাহরিয়ারের বেগমের ব্যভিচারের কাহিনী। এসব কি বলছো তুমি? আমার তো সন্দেহ হচ্ছে তুমি আমার ভাই না, আমার শত্রু। আমার সুখের সংসারে তুমি আগুন লাগাতে এসেছো। আমি সত্যি বলছি দাদা। তোমার যদি সন্দেহ থাকে তাহলে চলো আমরা এক কাজ করি, আবার তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। এবার আমিও যাব, কিন্তু রাতে আমরা দুই ভাই কাউকে না জানিয়ে ফিরে আসবো এই প্রাসাদে। লুকিয়ে লুকিয়ে তোমার বেগমের উপর নজর রাখবো। আর যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আমাকে খুন করো তুমি। কিন্তু যদি আমার কথা সত্যি হয়, দু টুকরো করে দেবো বেগমকে। সুলতান শাহরিয়ারের ভুল ভাঙে। তিনিও তাঁর বেগমকে এক কোপে শেষ করেন। তারপর দুই ভাই রাজ্যপাট ছেড়ে হারিয়ে যান অজানা পথ ধরে। তারপর দুই ভাই কিভাবে ও কেন ফিরে আসেন নিজের নিজের দেশে এবং আবার রাজত্ব শুরু করেন, সে আর এক কাহিনী। কিন্তু ফিরে আসার পরে দাদা সুলতান শাহরিয়ারের এক অদ্ভুত মানসিক বিকৃতি প্রকাশ পায়। নৃশংস এক বিকৃতি। প্রতি রাতে সুলতানের শয়নকক্ষে একজন করে কুমারী মেয়েকে উপস্থিত করতে হয়। তাকে বিয়ে করেন সুলতান। রাতভর তাকে আদ্যপান্ত ভোগ করেন, আর পরদিন সকাল হলেই তাকে হত্যা করেন। কুমারী মেয়ে ও তাদের পরিবারের কাছে এক বিভীষিকা হয়ে ওঠে দেশ। অনেকেই মারা পড়ে সুলতানের হাতে, আবার অনেকে পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় শুধু নিজের মেয়েকে বাঁচানোর তাগিদে।
অনেকে আবার ঘরের মেয়েদের আগে ভাগেই বিয়ে দিয়ে বাঁচার ফিকির করে। এইভাবে একদিন দেশে কুমারী মেয়ে ফুরিয়ে যায়। সুলতানের উজিরের মাথায় হাত পড়ে। উজির ভয় পান, সুলতানকে যদি নতুন বেগম এনে না দেওয়া হয় তাহলে সুলতান হয়তো উজিরকে কতল করে বসবেন রাগের মাথায়। তখনই উজিরের বড় মেয়ে শেহরাজাদ তার আব্বুকে বাঁচাতে এগিয়ে আসে। সেও সদ্য কুমারী। উজিরের হাজার বারণ সত্ত্বেও সে সুলতানের সঙ্গে শাদী করে এবং তারপর কাল সকাল পর্যন্ত তোমার আয়ু। আয়ু ভিক্ষা চাই না আমার জাহাপনা। তাহলে কি তোমার ইচ্ছা? জাহাপনা, আমার ছোট বেহেনকে দেখতে চাই। ছোট বেহেন? দুনিয়াজাত নেহাতি ছোট। ছোট থেকে একসঙ্গে আমাদের দিন কেটেছে। দিন রাত্রের কোনো সময়ই আমরা একজন আরেকজনকে ছেড়ে থাকিনি। তাই খুব মন খারাপ লাগছে। চিন্তা হচ্ছে আমাকে ছাড়া সে রাতে ঘুমোবে কি করে। খুব দেখতে ইচ্ছে করছে তাকে। এই কথা? নফর, খোঁজা বেগমের বহনকে খবর পাঠা। এক্ষুনি এখানে আসতে বল তাকে। বল আমার হুকুম। মুহূর্তের মধ্যেই বেগম শেহরাজাদের বোন দুনিয়াজাদকে এনে তোলা হয় সুলতানের শয়ন কক্ষে। বেহেন, না শোনা, কেঁদো না। না, কাঁদছো কেন? এই তো আমি। এসো এসো, আমার পাশে শুয়ে পড়ো। এসো এসো। ও, এই তোমার বহন। বহুত খুব, বহুত খুব। এবার তুমি নিশ্চিন্ত হলে তো? এসো এসো, এই রাত যতক্ষণ আছে আমাকে আমাকে শান্ত করো। আমার মনের খিদে মেটাও। আমাকে আমাকে ঘুম পাড়িয়ে দাও। এসো এসো বেগম, এসো। সুলতান শাহরিয়ার বেগম শেহরাজাদকে ছিনিয়ে নেন দুনিয়াজাদের কাছ থেকে। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে নিংড়ে নিতে চান শেহরাজাদের শেষ শ্বাসটুকুও। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে শেহরাজাদ, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করেন না সুলতান। তিনি তখন ব্যস্ত নিজের নৃশংস বাসনা পূরণে। একসময় ক্লান্ত হয়ে শেহরাজাদকে ছেড়ে বিছানায় ঢলে পড়েন সুলতান শাহরিয়ার। লাজবাব। বেহেন, তুমি তুমি কাঁদছো? না সোনা, আমি কোথায় কাঁদছি? কিন্তু তোমার চোখে এই যে পানি। এই তো মুছে নিলাম। এই দেখো, আমি হাসছি। তাহলে এবার আমাকে ঘুম পাড়াও, শোনাও তোমার গল্প। গল্প শোনানোর ষড়যন্ত্রটা আগে থেকেই করে রেখেছিল দুই বোন। কথা ছিল শেহরাজাদ কোনোভাবে দুনিয়াজাদকে ডেকে নেবে শয়নকক্ষে, তারপর দুনিয়াজাদ শুনতে চাইবে গল্প। এটাই ছিল দুই বোনের চাল। নৃশংস সুলতানের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র অস্ত্র। কি কিসা? বেগম, তুমি গল্প শোনাও তোমার বোনকে? হ্যাঁ সুলতান, প্রতি রাতে ওকে আমায় গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়, না হলে ও ঘুমোয় না। তাই? খুব তাজ্জব ব্যাপার তো। তাহলে তাহলে শুরু করো দেখি তোমার গল্প। আমিও শুনি, দেখি আমার ঘুম পাই কিনা। জো হুকুম। কিন্তু কিন্তু একটা কথা, সুবহ হওয়ার আগে তোমার কাহানি খতম করো। আমাকে আমাকে ঘুমোতে হবে বেগম।
বেগম শেহরাজাদ শুরু করে তার গল্প। তাহলে শুনুন, সে অনেক আগের কথা। এক দেশে এক ধনী সওদাগর ছিল। সারা দুনিয়ায় যত ধনী ছিল তাদের সকলের থেকে ধনী সে। ব্যবসা করতে সে ঘোড়ায় চেপে নানা দেশে ঘুরে বেড়াতো। একদিন ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে পড়ে। দুপুরের সূর্য তখন মাথার উপর। সে দেখে আর পথ চলা দায়। বিশ্রাম নিতে সে একটা বিশাল গাছের ছায়ায় এসে বসে। ঝোলা থেকে খাবারের ডিবেটা বের করে খান কয়েক রুটি একটু সবজি দিয়ে খায়। তারপর একটা ফল খেয়ে খাওয়া শেষ করে। হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে এক বিশাল আফ্রিদি দৈত্য, হাতে তার তলোয়ার। সে সওদাগরকে বলে, উঠে দাঁড়া শয়তান, আমি তোকে খুন করব। আমাকে খুন করবে? হ্যাঁ, তোকে তোকে খুন করব। কিন্তু কেন? আমি কি করেছি? করলি জানিস না? বোকা সাজছিস? কি করলি? হ্যাঁ, তুই তুই আমার একমাত্র ছেলেকে খুন করেছিস। এবার আমি তোকে খুন করব। আমি তোমার ছেলেকে কখন খুন? মানে কি বলছো? হ্যাঁ, তুই ভুলে গেলি এর মধ্যেই? এই যে ফল খেয়ে আটিটা ছুঁড়ে ফেললি, বল তুই ছুঁড়িসনি? হ্যাঁ, ছুঁড়েছি, কিন্তু তাতে সেই আটির ঘায়ে আমার একমাত্র ছেলেটা মারা গেল। আমি তোকে ছাড়বো না, তোকে খুন করবো আমি। আরে না 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 না, আমি জীবনে কখনো মিথ্যে বলিনি। সত্যি জেনে বুঝে কখনো দোষ করিনি, বিশ্বাস করো। চুপ! কিন্তু আমার একমাত্র ছেলেটাকে তুই খুন করেছিস। না না না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। ইচ্ছে করে না করলেই সৎ খুন মাফ হয়ে যায়। তুই যদি সৎ মানুষ হোস তাহলে নিজের দোষ স্বীকার কর আর মরার জন্য প্রস্তুত হ। দেখো, আমি যদি সত্যি তোমার একমাত্র ছেলেকে খুন করে থাকি তাহলে সত্যি আমি দোষ করেছি। আমি মানছি, মেনে নিচ্ছি। আমি মানছিস তাহলে? হ্যাঁ, মানতে বাধ্য হচ্ছি, আর কি করব। বেশ, তাহলে এবার মর। না 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 না, দাঁড়াও দাঁড়াও, আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? বেশ, বল। বলছি, আমি শেষবারের মতো না আমার আত্মীয় পরিজন, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে চাই শেষবারের মতো। আমার সব সম্পত্তি আমার ছেলেদের মধ্যে ভাগ করে দিতে চাই। আর কিছু দেনা পাওনার হিসেব বাকি আছে, ওগুলো সব মেটাতে হবে। আমি কোনো ধার রেখে মরতে চাই না। কিরে, মরতে ভয় করছে? মরতে আমি ভয় পাই না, কারণ এক সময় না এক সময় মরতে তো সবাইকেই হবে। মৃত্যুকে কেউ এড়াতে পারে না, সে চাই দুদিন আগে হোক বা দুদিন পরে। তাহলে পালানোর ফন্দি আঁটছিস কেন? আরে না না না, তুমি বিশ্বাস করো আমাকে, আমি পালাবো না। আমি শুধু তোমার কাছে কয়েকদিনের সময় চাইছি, ব্যাস। আমাকে বিশ্বাস করে ছেড়ে দাও কিছুদিনের জন্য। আমাকে আমার দেশে যেতে দাও, সেখানকার কাজকর্ম সেরে আবার এখানে ফিরে আসবো আমি তোমাকে কথা দিচ্ছি। তখন না হয় তুমি আমাকে খুন করো। হ্যাঁ, এখন দয়া করে আমাকে একবার দেশে ফিরতে দাও, অনুরোধ করছি তোমার কাছে। যা, ছেড়ে দিলাম তোকে। দৈত্য বিশ্বাস করে ছেড়ে দেয় সওদাগরকে। সওদাগর তার দেশে ফিরে যায়। এক এক করে সব দায় দায়িত্ব পালন করে। সব সম্পত্তি সে তার ছেলে মেয়েদের নামে লিখে দেয়।
দেনা পাওনার হিসেব মেটায়, তার সব ধার শোধ করে। তাকে দেখে তার স্ত্রীর সন্দেহ হয়, মানুষটা পাগল হয়ে গেল না তো? এতদিন সে এতবার ব্যবসা করে ফিরেছে, কিন্তু কোনোদিনও তো এমন করেনি। কি হয়েছে গো তোমার? আমার কই তেমন কিছু না তো। তাহলে তুমি তোমার সব সম্পত্তি বাঁটোয়ারা করে দিলে কেন এখনই? কেন সবার দেনা পাওনা সব মিটিয়ে দিলে? তুমি কি আর ব্যবসা করতে যেতে চাও না? আমার ভাগ্য, বুঝলে, আমি চাইলেও আর ব্যবসা করতে পারবো না। ভাগ্য? কি বলছো যাতা? হ্যাঁ, ঠিকই বলছি। এ কথা যাতা নয় বেগম, বুঝলে। কি করি বলো তো? তুমি তো জানো যে আমি জীবনে কোনো দিন মিথ্যে বলিনি। আর তাছাড়া একদিন না একদিন তো তোমাকে বলতেই হতো। আজই না হয় বলে দিই। সওদাগর তার দুঃখের কথা শোনায় তার বিবিকে। সেই কথা শুনে তার ছেলে মেয়েরা, আত্মীয়রা, বন্ধুরা সবাই একটা কথাই বলে, তুমি তো আচ্ছা বোকা লোক হে বন্ধু, একবার রেহাই পেয়েছো, ফিরে গেলে কি আর রেহাই পাবে? স্রেফ খুন হয়ে যাবে। এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? শোনো আব্বু, তুমি অনেক দিন ধরে খেটেছো, আমাদের বড় করেছো। এবার বরং তুমি বিশ্রাম নাও, তুমি বাড়িতে থাকো। আমরা এবার বাণিজ্যে বের হই। দেখো, আমরা ঠিক মুনাফা কামিয়ে ফিরে আসব। না 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 না, তা হয় না। আমি যে কথা দিয়ে এসেছি তাকে, ফিরে না গিয়ে ঘরে লুকিয়ে থাকে কি করে বলো তো? আমি যে বেঈমান নই। না, সেটা ভালো হবে না। আর আমাকে এভাবে একা ছেড়ে যাওয়াটা বুঝি খুব ভালো হবে? কোথায় তোমাকে একা ছেড়ে যাচ্ছি বেগম? এই তো আমার ছেলেরা তোমায় দেখবে। তুমি দেখো, আমাদের ছেলেরা তোমাকে রানী করে রাখবে। বুঝেছি, আপনাকে আর মিথ্যে কথা বলতে হবে না। বাণিজ্যে গিয়ে নিশ্চয়ই তুমি অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছো, আমার থেকেও সুন্দরী, তাই আমাকে ছেড়ে যাচ্ছ। বেগম শোনো, না না না, তুমি ভুল বুঝছো আমাকে। বিশ্বাস করো, খোদা কসম, আমি কারোর পাল্লায় পড়িনি। বণিকের এক বন্ধু তাকে আর এক মতলব দেয়। শোনো বন্ধু, ভালো পরামর্শ দিই, তুমি বরং বাড়ি থেকে আর বেরিও না। কি দরকার তোমার বেরোনোর? তোমার তো যা আছে তাতে 3 পুরুষ বসে বসে খেয়ে শেষ করতে পারবে না। কিসের চিন্তা তোমার? হ্যাঁ আব্বু, তুমি বাড়িতে থাকলে ওই দৈত্য তোমাকে খুঁজেও পাবে না। না বেটা, আমি কথা দিয়ে এসেছি। ভেবে দেখো, সে তো আমায় বিশ্বাস করে ছেড়েছে, তাই না? সে তো আমাকে নাও ছাড়তে পারত। কি দরকার ছিল আমার মতো এক অপরিচিতকে বিশ্বাস করার? না, আমি তার সঙ্গে প্রতারণা করতে পারবো না। শেষে একদিন ভোরবেলা সওদাগর বেরিয়ে পড়ে আফ্রিদি দৈত্যর সঙ্গে দেখা করতে। কিন্তু দৈত্যের ডেরায় পৌঁছে সওদাগর অঝোরে কাঁদতে কাঁদতে বসে পড়ে সেই গাছটার নিচে। হঠাৎ খেয়াল করে একটা রাম ছাগল যেন ডাকতে ডাকতে এগিয়ে আসছে তার দিকে। চোখ তুলে দেখে একটা বুনো রাম ছাগলকে একটা শিকলে বেঁধে নিয়ে তারই দিকে এগিয়ে আসছে। সওদাগরের সামনে এসে শেখ জিজ্ঞেস করে, কে তুমি বন্ধু? এখানে কি করছো? জানো এই জায়গায় কত সাংঘাতিক দৈত্য থাকে। ওরা মানুষ দেখলেই খুন করে ফেলে। ওরা যদি তোমায় দেখতে পায় তো তুমিও বাঁচতে পারবে না। ধন্যবাদ বন্ধু, তবে দৈত্যের খবর আমি জানি, কিন্তু আমার ভাগ্যের খবর তুমি জানো না। আমার ভাগ্য আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছি।
মৃত্যু? মৃত্যুর জন্য অপেক্ষা করছো? কি বলছো তুমি? সওদাগর তখন তার কাহিনী শোনায়। সব শুনে শেখ বলে, বুঝতে পারছি, তুমি খুব সৎ মানুষ, তাই তুমি ফিরে এসেছো, নইলে... ওরে বাবা! হঠাৎ দুটি ভয়ানক কুকুরের ডাকে চমকে ওঠে দুজনে। ফিরে দেখে দুটি কুকুরকে নিয়ে আরও এক শেখ এসে দাঁড়িয়েছে সামনে। সেও অবাক হয়ে জানতে চায় কেন দুজন মানুষ ওই ভয়ানক জায়গায় বসে রয়েছে। সওদাগর আবার তার কাহিনী শোনায়। সব শুনে দ্বিতীয় শেখ বলে, তুমি এত বড় সওদাগর হয়েও কাজটা মোটেও বুদ্ধিমানের মতো করনি। এখানে কেউ ফিরে আসে? তোমার ভাগ্য ভালো যে দৈত্য এখনো তোমাকে দেখতে পাইনি। এই বেলা আমাদের সঙ্গে চলো তুমি, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। না না বন্ধু, আমি যেতে পারবো না, আমি কথা দিয়েছি তাকে। এমন সময় একটা খচ্চরের ডাক শোনা যায়। সকলে চোখ তুলে দেখে আর এক শেখ একটা খচ্চরকে নিয়ে এগিয়ে আসছে। তাই দেখে ভয়ানক কুকুর দুটির মালিক শেখ অবাক হয়ে বলে, ওই দেখো, ওই আর এক বুদ্ধিমান এদিকেই আসছে। আচ্ছা, হলোটা কি? সবাই দেখি মরতে এদিকেই আসছে। তুমিও তো দেখছি এখানে এসেছো বন্ধু, মরতে এসেছো নাকি? মরতে? কে মরতে এসেছে? গাছের দিকে এগিয়ে আসতে আসতে তৃতীয় শেখ শুনতে পায় মৃত্যু নিয়ে কথা হচ্ছে দুজনের মধ্যে। সে তাই থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি নিয়ে কথা বলছো তোমরা? কেউ কি আত্মহত্যা করছে? হ্যাঁ, তাই বটে। এই পাগলের অদ্ভুত কাহিনী শোনো। এ এক সওদাগর এখানে বসে আছে মরতে। সে কি? বাণিজ্যে তোমার খুব লোকসান হয়েছে বুঝি? তাই তৃতীয় শেখকেও সব কথা খুলে বলে সওদাগর। সব শুনে সে অবাক হয়। ঠিক তখনই কোথাও কিছু নেই, আচমকা ওঠে এক ঘূর্ণিঝড়। চারিদিক অন্ধকার হয়ে যায়। একটা বালির স্তম্ভ জমি থেকে আকাশের দিকে উঠতে থাকে। স্তম্ভটা ধীরে ধীরে বিশাল আফ্রিদি দৈত্যের রূপ ধরে। দৈত্য তলোয়ার উঁচিয়ে ছুটে আসে সওদাগরের দিকে। তোকে খুন করব আমি। দাঁড়াও দৈত্য, তুমি এই সওদাগরকে খুন করতে চাও, ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? মাথা ঠান্ডা রেখে সেই প্রথম শেখ, যে কিনা রাম ছাগলের মালিক, সে বলে, তোমাকে আমি আমার এই বুনো রাম ছাগলের গল্প শোনাতে চাই। শুনে যদি তোমার ভালো লাগে তবে সওদাগরের দোষ তোমাকে ক্ষমা করে দিতে হবে। অদ্ভুত শর্ত তো। আচ্ছা, আর যদি ভালো না লাগে তাহলে তুমি ওকে খুন করো। না না, আমি তোমার শর্ত মানব না। কেন? ও আমার একমাত্র ছেলেকে খুন করেছে, ওকে আমি ছাড়বো না। ওসব গল্প টল্প শুনিয়ে আমার মন ভোলাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার রাম ছাগলের গল্পটা শুনতে তো কোনো দোষ নেই, বরং তোমারই ভালো হবে। ভালো? আমার? কেমন করে? আরে তুমি এত বুদ্ধিমান, আর এটা বুঝলে না? কি বুঝবো? এই যে আমি তোমায় গল্প শোনাবো, আর সেই সময়টা ওই সওদাগরকে এখানেই বসে থাকতে হবে। হ্যাঁ, তো তাতে কি হবে? কি হবে মানে? ও নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখবে আর ভয় পাবে, কষ্ট পাবে মনে মনে, আর সেটা তুমি তাড়িয়ে তাড়িয়ে দেখবে, উপভোগ করবে। কত মজা হবে বলো তো? ঠিক বলেছ, আমি ওকে কষ্ট দিয়ে মারতে চাই। ঠিক আছে ঠিক আছে, শোনাও তোমার গল্প। হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছি, কিন্তু প্রতিদানে কি দেবে আমায়? প্রতিদানে? বলো বলো, কি চাও তুমি? সোনা, দানা, মণি, মুক্ত? না 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 না, অত দামি কিছু দিতে হবে না।
তুমি বরং খুশি হলে ওর দোষ ক্ষমা করে দিও। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পুরোটা করতে হবে না, অল্প একটু, এই ধরো 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে ঠিক আছে, শোনাও তোমার গল্প। প্রথম শেখ তখন তার রাম ছাগলের গল্প শুরু করে। সে বলে ওই রাম ছাগল নাকি তার খুড়তুতো বোন। দাঁড়াও 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 বেগম, কি বললে? খুড়তুতো বোন? মানুষের বোন ছাগল? ছাগল কেন হবে সুলতান? ওই বোনকেই বিয়ে করেছিল প্রথম শেখ। মানে ওই প্রথম শেখের বিবি ওই রাম ছাগল? ভারী উদ্ভট কিস্সা তো, তবে ভারী মজাদার। উদ্ভট কেন হবে জাহাপনা? জাদু টোনা করে মানুষকে রাম ছাগল বানিয়ে দেওয়া যায় না? জাদু? হ্যাঁ সুলতান, প্রথম শেখের স্ত্রী মানে ওই রাম ছাগলটা যখন মানুষ ছিল তখন অনেক জাদু জানত। নানা রকম জাদু দেখিয়ে তাক লাগিয়ে দিত শেখকে। শেখের সঙ্গে 30 বছর ঘর করেছিল একসঙ্গে। তারপর? আচ্ছা, তারপর ওই জাদু দেখাতে গিয়ে কিছু একটা অঘটন ঘটে যায়, তাই তো? তা কেন হবে? বাপেরও যে বাপ থাকে জাহাপনা। মানে অন্য কেউ ওই বউকে ছাগল বানিয়ে দেয়? শুনুন তবে, ওরা তো 30 বছর ঘর করল, খুব সুখে শান্তিতে কাটল 30টা বছর, কিন্তু ওদের কোনো সন্তান হলো না। তখন প্রথম শেখ বাড়ির এক দাসীকে নিজের রক্ষিতা করে তার গর্ভে নিজের সন্তানের জন্ম দিল। শেখের ঘর আলো করে একটা ফুটফুটে সুন্দর ছেলে জন্ম নিল। ছেলের বয়স যখন 15, তখন একদিন কি একটা দরকারি কাজে দূর দেশে যেতে হয়েছিল শেখকে। তার খুড়তুতো বোন মানে তার সেই বউয়ের তো ভেতরে ভেতরে একটা প্রবল হিংসা ছিলই, আর সে জানত জাদু। তাই সে জাদু করে ছেলেটাকে বাছুর আর তার মাকে গাই গরু বানিয়ে রেখে দিল। কিছুদিন বাদে সে ঘরে ফিরে দেখে তার ছেলে নেই, ছেলের মাকেও দেখতে পেল না। বিবিকে জিজ্ঞেস করতে এসে বলল, কি যে বলি তোমায়, বড় দুঃখের ঘটনা শেখ সাহেব। দুঃখের ঘটনা? কি হয়েছে বলো, কি হয়েছে আমায় বলো বিবিজান। তুমি চলে যাবার পর তোমার ছেলের মা একদিন মারা গেল। কি? মারা গেল? কিভাবে? জানি না, হঠাৎ শুনি তোমার ছেলে কাঁদছে। আমি জিজ্ঞেস করতে বললো ওর মা নাকি কথা বলছে না। আমি ছুটে গিয়ে দেখি সত্যিই কথা বলছে না, মাটিতে মরার মতো পড়ে আছে। আমি গিয়ে ছুঁতেই দেখি গা একেবারে ঠান্ডা হয়ে গেছে আর লোহার মতো শক্ত। আর আমার ছেলে কোথায়? তারপর দিন থেকে সেও যেন কোথায় হারিয়ে গেল। কত খুঁজলাম, কোথাও পেলাম না। বিবির কথা শুনে প্রথম শেখ শোকে দুঃখে ভেঙে পড়ল। সারাটা বছর কেঁদে কেঁদে কাটালো। তারপর বকরি ঈদের দিন এসে পড়ল। প্রথম শেখ তার এক চাকরকে ডেকে বলল, শোন, আমার গোয়াল থেকে সবচেয়ে ভালো গরুটাকে নিয়ে আয়। আজ ওটাকেই জবাই করে খোদার নামে উৎসর্গ করব। চাকর দেখে দেখে সেই গরুটাকেই নিয়ে এলো। কোন গরুটা আপা? ওই যেটা আসলে তার ছেলের মা?
যাকে শেখের বিবি জাদু করে গরু বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, সেটাই। আর শেখ যখন জবাই করার জন্য ছুরি নিয়ে এগিয়ে গেল তার কাছে, তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো এবং অদ্ভুতভাবে গোঙাতে শুরু করলো গরুটা। শেখের কেমন মায়া হলো, সে আর গরুটাকে জবাই করতে পারল না। চাকরের হাতে ছুরিটা দিয়ে বলল, নে, তুই কর, আমি পারবো না। চাকর যেই না গরুটাকে জবাই করলো, অমনি ঘটল এক আশ্চর্য ঘটনা। গরুটা বদলে গেল মানুষে। যারাই ওখানে ছিল সবাই তো হতভম্ব। প্রথম শেখ ছুটে এসে দেখে সেই দাসী রক্ষিতার ধর আর মুন্ডুটা আলাদা হয়ে পড়ে আছে। তার দুঃখ হলো খুব। কিন্তু যাই হোক, পরব তো পালন করতে হবে। সুতরাং সে আবার তার চাকরকে পাঠালো একটা বাছুর আনতে। এবার চাকর নিয়ে এলো শেখের সেই ছেলেকে, যাকে তার বিবি বাছুর বানিয়ে রেখেছিল। বাছুরটা এসেই লুটিয়ে পড়ল প্রথম শেখের পায়ের কাছে। তার চোখের দিকে তাকিয়ে শেখের আবার খুব মায়া হলো। শেখ চাকরকে বলল, বাছুরটাকে আর মারবো না রে, তুই বরং অন্য গরু নিয়ে আয়। তারপর কি হলো? আর তো বলার সময় নেই আমার সোনা। দেখছো না, রাত শেষ হয়ে ভোর হতে চলল। এবার যে আমায় থামতে হবে। সুলতান ঘুমোবেন, আর তারপর আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কি হবে বেহেন? আমার মৃত্যু। না না না, তোমার কাহানি শেষ না হওয়া পর্যন্ত তোমার রেহাই নেই বেগম। আমি আবার শুনবো তোমার গল্প। হ্যাঁ, শুনবো আজ রাতে। কিন্তু আপনার প্রতিজ্ঞা? খামোশ, আমার হুকুমই আমার শেষ কথা। এর উপর প্রশ্ন করা আমি পছন্দ করি না। মাফ করবেন সুলতান। আজকের দিনটা আমি তোমায় রেয়াত করলাম। আজ রাতে তুমি আবার শোনাবে তোমার গল্প, কিন্তু মনে রেখো, আজকের রাতটাই। কাল কিন্তু আমার প্রতিজ্ঞা পূরণ করব আমি। সুলতানের হুকুম শুনে দুই বোনের মনে খুশির বাণ ডাকে, কিন্তু সুলতানের সামনে তারা তাদের আনন্দ প্রকাশ করে না। দুনিয়াজাদকে ঘুম পাড়িয়ে সুলতান শাহরিয়ারের কোলে ঢলে পড়ে শাহরাজাদ। সুলতান তাঁর নতুন বেগমের মুখের দিকে তাকিয়ে থাকেন মুগ্ধ নয়নে। কখন যে তিনিও ঘুমিয়ে পড়েন বুঝতেও পারেন না। পরদিন সকালে যথারীতি যথাসময়ে সুলতান শাহরিয়ার নিজের দরবারে উপস্থিত হন। এগিয়ে আসেন উজির। পাশে পাশে এক কৃতদাস হাতে একটা সোনার থালা নিয়ে এগিয়ে আসে। থালার ওপর বাদশাহী হুকুমনামা। সেটা তুলে নিয়ে নিজের সামনে খুলে ধরে উজির। নিজের মনকে শক্ত করে সে। এটা রোজকার ব্যাপার। সারা রাত ধরে উপভোগ করে সকালবেলায় নিজের হাতে মেয়েটার গর্দান নেন সুলতান। প্রতিদিন 3 বছর ধরে এই একই নারকীয় কাণ্ড করে চলেছেন তিনি। আর প্রতিদিন দরবারে সেই হত্যাকাণ্ডের দরবারি কায়দায় ঘোষণা করা হয়। ওই হুকুমনামায় সেই ফরমানই লেখা থাকে। রোজ সুলতানের ইঙ্গিতে হুকুমনামা পাঠ করে শোনায় উজির। কিন্তু সেদিন সুলতান তাকে হুকুমনামা পাঠের ইঙ্গিত করেন না, বরং আর যাবতীয় কাজে মন দেন তিনি। অবাক চোখে তাকিয়ে থাকেন উজির। তাহলে কি তার শাহরাজাদ বেঁচে আছে? সুলতান কি তবে রেয়াত করলেন তার মেয়েকে? সবকিছু যেন তালগোল পাকিয়ে যেতে থাকে।
আনন্দ আর অবিশ্বাসের দোলাচলে উজিরের দিনের কাজে ভুল হতে থাকে বারবার। সেদিন রাত্রে আবার দুই বোনের চক্রান্ত মাফিক দুনিয়াজাদ পৌঁছে যায় সুলতানের শয়নকক্ষে। শেহরাজাদের গলা জড়িয়ে ধরে বলে, সেই সওদাগর আর আফ্রিদির কি হলো? গল্পটা শোনাও এবার। নাও বেগম, এবার শুরু করো। জো হুকুম সুলতান। যখন সেই প্রথম শেখ দেখল বাছুরটা কাঁদছে, তখন সে তার চাকরকে বলল, বাছুরটাকে আর মারবো না রে, তুই তুই বরং অন্য গরু নিয়ে আয়। না 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 না, এই বাছুরটাকেই জবাই করো আজ। দেখছো না কেমন মোটা সোটা তাগড়াই, বেশ ভালো মাংস হবে। না বিবি জান, তা হয় না। ওকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। দেখছো না এসেই কেমন পায়ে লুটিয়ে পড়েছে। মনে হচ্ছে যেন ও বুঝতে পেরেছে ওকে জবাই করা হবে, তাই প্রাণ ভিক্ষা চাইছে। ওকে ওকে মারলে পাপ হবে, খোদা খুশি হবেন না। এ তোমার ভুল ধারণা। যত নধর পশু কোরবানি দেবে তত বেশি খুশি হবেন খোদা। তবু এটাকে আমি মারতে পারবো না। ওটাকে ওটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। যা যা, এটাকে তুই তোর বাড়ি নিয়ে যা, যা। পরদিন বাড়িতে বসে আছে প্রথম শেখ। হঠাৎ চাকরটা ছুটতে ছুটতে এসে বলল, মালিক, মালিক একটা ভালো খবর আছে। ভালো খবর? কি খবর? আমার মেয়ে জাদুবিদ্যা আর ঝাড়ফুঁকের মন্ত্রতন্ত্র শিখেছিল এক বুড়ির কাছে। কাল যখন তুমি আমাকে বললে বাছুরটাকে নিয়ে যেতে, তখন ওকে নিয়ে সোজা গেলাম আমার বাড়ি। বাছুরটাকে দেখা মাত্র আমার মেয়ে নাকাব দিয়ে মুখটাকে ঢেকে ফেলল। বুঝতে পারলাম না, আমি ছাড়া অন্য কোনো পুরুষ তো সেখানে ছিল না। তবে কেন সে লজ্জা পাচ্ছে? বাছুরটাকে দেখতে দেখতে সে প্রথমে ফিক ফিক করে হাসতে লাগলো, কিন্তু কিন্তু তারপর কেঁদে ফেলল। আমাকে বলল, আব্বা, তুমি এই বাছুরটাকে নিয়ে এলে কেন আমার কাছে? কেন, কি হয়েছে? ও যে আসলে একটা বাছুর না, মানুষের ছেলে। সে কথা কি জানো না? কি 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 বলছিস তুই? কোথায় মানুষের ছেলে? আর ওকে দেখতে দেখতে কেনই বা কাঁদলি আর হাসলি বা কেন? এই ব্যাপারটা কি বলতো? এই বাছুরটা আমাদের মালিকের ছেলে। ওর সৎ আম্মি জাদু করে ওকে বাছুর বানিয়ে রেখেছে। শুধু ওকে না, ওর মাকেও গাই করে রেখেছিল সে। তোমরা তাকে আর জবাই করেছো। বাছুরটা যখন বলল তার সৎ আম্মি তাকে আর তার মাকে জাদু করে বাছুর আর গাই করে রেখেছে, তখন আমি হেসে ফেলেছিলাম। কিন্তু যখন শুনলাম তার মাকে তোমরা জবাই করে মেরেছো, তখন আমি কেঁদেছি। মালিক, আমার মেয়ের কথা শুনে তো আমি এ আবার কি ভুতুরে কাণ্ড! এমন আবার হয় নাকি? সারাটা রাত ঘুম নেই চোখে। কখন সকাল হবে, কখন আপনাকে জানাবো, সেই জন্য ছটফট করেছি আমি। চাকরের কথা শোনা মাত্র তাকে নিয়ে বেরিয়ে পড়ল প্রথম শেখ। চাকরের বাড়ি পৌঁছতেই ওর সুন্দরী মেয়ে শেখকে আপ্যায়ন করে বসালো, আর বাছুরটা এসে শেখের পায়ের কাছে গড়িয়ে পড়ল। মেয়েটিকে শেখ জিজ্ঞেস করল, তুমি তুমি যা বলছো তা কি সত্যি? উমা, সত্যি হবে না কেন? ও আপনার ছেলে মালিক। তোমার কথাই যদি সত্যি হয়, আর তুমি যদি আমার ছেলেকে আবার ফিরিয়ে আনতে পারো, তবে তুমি যা চাও আমি তাই দেব। তোমার আব্বু আমার যেসব গরু, ছাগল, মোষ দেখাশোনা করে সব তোমার হবে। আমার গোলায় দানা, শস্য যা মজুদ আছে সব দেব তোমাকে। মালিক, আপনার এই সব মূল্যবান বিষয় সম্পত্তি আমি নিতে পারি দুটো শর্তে। কি শর্ত? প্রথম শর্ত হলো আপনার ছেলের সঙ্গে আমার শাদী দিতে হবে, আর পরের শর্ত হলো আপনার ওই ডাইনি বিবিকে জাদু মন্ত্র দিয়ে আমার ইচ্ছে মতো একটা জানোয়ার বানিয়ে রাখবো আমি। জাদুবিদ্যা বড় বিদ্যা,
তা শিখে তার অপব্যবহার করা মস্ত পাপ, আর এই জন্যই তাকে শাস্তি দিতে চাই আমি। আপনি যদি রাজি থাকেন বলুন মালিক, আমি এক্ষুনি আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি। তুমি যা বলবে তাই হবে। তুমি এখন আমার ছেলেকে মানুষ করে দাও, তার সঙ্গে আজই তোমার নিকা দেব আমি। তুমি আমার ঘরে যাবে, সব বিষয় সম্পত্তি তোমার হবে, তোমার কথা মতোই সব হবে। তুমি যা চাও তাই হবে। আমার বিবিকে তুমি যা বানাতে চাও তাই বানিয়ে রাখো, কোনো আপত্তি করব না। শুধু আমার ছেলেকে আবার মানুষ করে দাও। প্রথম শেখের কথা শোনার পর একটা ছোট্ট তামার বাসন নিয়ে এলো মেয়েটা, পানিতে ভরা। বিড়বিড় করে কি সব মন্ত্র পড়তে লাগলো সেই পানির উপর। তারপর সেই পানিটুকু হাতে নিয়ে বাছুরটার গায়ে ছিটিয়ে দিতে দিতে বলতে থাকলো, খোদা যদি তোমায় বাছুর বানিয়ে থাকে তবে তুমি বাছুরই থাকবে, আর যদি কোনো ডাইনি তোমাকে জাদু করে বাছুর বানিয়ে রাখে তবে আল্লাহর দোয়ায় তোমার আসল চেহারায় ফিরে এসো। আর কি আশ্চর্য, বাছুরটা ধীরে ধীরে একটা মানুষের চেহারা ফিরে পেতে লাগলো। শেখ তো তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শেখ বলল, তোর এ দশা কে করেছিল বাপ? একবার বল তার নাম, কসম করে বলছি তাকে আমি খুন করব। তখন সেই ছেলে গোড়া থেকে সব বৃত্তান্ত বলল। সব শুনে প্রথম শেখ তার ছেলেকে আদর করে বলল, তোর সৎ আম্মি এমন শয়তানি করেছিল যে না জেনে হয়তো তোকে আমি নিজের হাতেই কোরবানি করে ফেলতাম, কিন্তু খোদা মেহেরবান, তিনি তোকে বাঁচিয়েছেন, আর তোকে আমি ফিরে পেলাম এই মেয়ের দয়ায়। আমি ওকে কথা দিয়েছি, তোর সঙ্গে আমি ওর নিকাহ দেবই, আজই। সেই দিনই নিজের ছেলের সঙ্গে চাকরের মেয়ের বিয়ে দিল প্রথম শেখ। চাকরের মেয়েকে ছেলের বিবি করে ঘরে নিয়ে এলো, আর ছেলের বউয়ের জাদুমন্ত্রে শেখের চাচার মেয়ে, তার 30 বছরের বিবি বুনো রাম ছাগল হয়ে গেল। তারপর ছেলে আর তার বউয়ের হাতে সংসার তুলে দিয়ে শেখ বেরিয়ে পড়ল পথে। দেশে দেশে ঘুরে বেড়াতে থাকল সে। সঙ্গে রইল তার বিবি, এক বুনো রাম ছাগল। বহুত খুব খুব মজাদার গল্প। সত্যি খুব মজাদার। কিন্তু এই সওদাগারের কি হলো? ওই যে যাকে দৈত্য খুন করবে বলেছিল, প্রথম শেখের গল্প শুনে কি খুশি হলো দৈত্য? খুব খুশি হলো। খুশি হয়ে সে সওদাগরের দোষের 3 ভাগের 1 ভাগ মাফও করে দিল। কিন্তু তাতে তো আর সওদাগরকে বাঁচানো যায় না। সুতরাং দৈত্য আবার সওদাগরকে মারতে গেল। আর তখনই দ্বিতীয় শেখ বলে উঠল, দাঁড়াও আফ্রিদি দৈত্য, একটু দাঁড়াও। আমিও তোমাকে একটা মজাদার কিস্সা শোনাতে চাই। তুমিও? হ্যাঁ, আমিও। সত্যি মজাদার তো? মজাদার না হলে তুমি ওই সওদাগরকে খুন করো, আর যদি সত্যি মজাদার হয় তাহলে তুমি বলো, তাহলে কি করবে? ঠিক আছে, আমি দোষের 3 ভাগের আরো 1 ভাগ মাফ করে দেব। বেশ, তবে তাই হোক। দম নিয়ে গুছিয়ে বসলো সেই দ্বিতীয় শেখ। দুনিয়াজাদ, মনে আছে তো? ওই তো, যার সঙ্গে রয়েছে 2টো বিশাল গ্রেহাউন্ড কুকুর। ঠিক তাই। তো সেই দ্বিতীয় শেখ শুরু করলো তার আজব কিস্সা। শোনো তাহলে, এই যে আমার সঙ্গে 2টি গ্রেহাউন্ড কুকুর দেখছো, আসলে কিন্তু এ 2টো কুকুর না, আমার বড় 2 ভাই। আমরা একই মায়ের পেটে সন্তান। আমি সবার ছোট। আমাদের আব্বাজান মারা যাওয়ার সময় 3 ভাইয়ের জন্যে
3000 সোনার মোহর রেখে যান। আমার অংশের মোহর নিয়ে আমি একটা দোকান করি, আর আমার 2 ভাই এরাও দুজনে 2টো দোকান করে। কিন্তু কিছুদিন বাদেই আমার এক ভাই এক সওদাগর দলের সঙ্গে বছর খানেকের জন্য বিদেশে বাণিজ্য করতে বেরিয়ে যায়। কিন্তু বছরখানেক বাদে ফিরে আসে সে শূন্য হাতে। বাণিজ্য করতে গিয়ে সব খুয়ে আসে সে। তখন বিরক্ত হয়ে সেই দ্বিতীয় শেখ তার ভাইকে বলে, বাণিজ্যে যাওয়ার আগে পই পই করে বারণ করেছিলাম তোমাকে, শুনলে না আমার কথা? আল্লাহর ইচ্ছে বোধহয় এই ছিল, তাই আজ তোমার ভাগ্যের এই হাল। আর সেই কারণেই আমার বারণও তোমার ভালো লাগেনি সেদিন। যাই হোক, সান্ত্বনা টান্তনা দিয়ে দ্বিতীয় শেখ তার ভাইকে নিজের দোকানে নিয়ে যায়। ভালো করে গা হাত পা সাফ করে গোসল করায়, নিজের দামি পোশাক বের করে দেয় পরতে। তারপর একসঙ্গে বসে খানাপিনা সারে 2 ভাই। অনেক কথার ফাঁকে তাকে বলে, দেখো ভাই, তোমার তো যা নসিবে লেখা ছিল তা হয়েছে, কিন্তু বসে থাকলে তো চলবে না। এই 1 বছরে বেচা কেনা করে আমার দোকানে মোটামুটি ভালোই লাভ দাঁড়িয়েছে। আসল যা ছিল তাই আছে, উপরন্তু মুনাফা হয়েছে 1000 দিনার। তুমি বরঞ্চ এক কাজ করো, এই লাভের অর্ধেকটা তুমি নাও, আবার দোকান সাজাও, দেখবে ওতেই বেশ চলে যাবে। কি দরকার বেশি লোভ বাড়িয়ে। ব্যাস, আবার তারা দোকান সামলাতে লাগলো, কিসসা শেষ। কিন্তু বেগম, রাত এখনো তো। হুজুর, এমন কাহিনীর কি এমন একটা বোকা বোকা শেষ হতে পারে? শুনুন হুজুর, শুনুন, রাত এখনো বাকি আছে তো। বলো না আপা। এইভাবে দিন কাটতে থাকে। একদিন হঠাৎ দ্বিতীয় শেখের 2 ভাই একসঙ্গে হাজির হয় শেখের কাছে। তারা বলে, সওদাগরের একটা দল বাণিজ্যে যাচ্ছে, আমরাও যাব ঠিক করেছি। শেখ তো শুনে বিরক্ত হয়। সে বলে, বাণিজ্য সে কি সবার ভাগ্যে থাকে? দেখলে তো তোমার কি দুর্দশা হয়েছে। শোনো, তুমি অন্তত ভাইকে বারণ করো। বারণ করবো কেন? আরে আমি তোকে সওদাগরের দলের খবরটা দিয়ে বাণিজ্যের জন্য রাজি করিয়েছি। সব সময় কি আর ভাগ্য খারাপ থাকে? দেশের কত লোক বাণিজ্যে গিয়ে আমির হয়ে ফিরে এসেছে, আমরাও যাব। শোনো, দোকানের কেনা বেচায় খাওয়া পড়া চলে যাবে ঠিকই, কিন্তু বড় লোক হওয়া যাবে না। আমরা বড় লোক হতে চাই। আমাদের ইচ্ছে তুমিও আমাদের সঙ্গে চলো। না 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 না, আমাকে মাফ করো ভাইয়া, আমি যাব না। বোকা কোথাকার, তোমার কি কোনো স্বপ্ন নেই বুকে, নাকি তুমি ভীতু? খামোশ! আমি ভীতু নই মোটেই, কিন্তু তাই বলে আমি তোমাদের মতো চুরি করে বড় লোক হতে চাই না। কি চুরি? মুখ সামলে কথা বলো ভাই। কে চুরি করছে? কে করছে চুরি? হ্যাঁ, উত্তর দাও। বাণিজ্য করা মানে কি চুরি করা? ভাইজান, চলো 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 তো, এখান থেকে চলো, ছাড়ো ওকে, থাকো ওর মতো। হ্যাঁ, তাই ভালো, চলো। দ্বিতীয় শেখের ধমকানিতে সেদিন তার 2 ভাই ফিরে যায়। কিন্তু মাঝে মাঝে এসে নানা রকম গল্প আর সুখ স্বপ্নের কথা বলে থাকে, লোভ দেখাতে থাকে। বলে, কত লোক পথের ভিখিরি থেকে ধনী হয়ে দেশে ফিরেছে। তার লম্বা ফিরিস্তি শোনায় শেখকে। কিন্তু তবুও শেখ রাজি হয় না। এদিকে ওরাও নাছোড়বান্দা। শেষে 6 বছর পরে দ্বিতীয় শেখ রাজি হয়। ঠিক আছে, তাহলে দোকান চালিয়ে তোমাদের এই বছরে যার যা লাভ হয়েছে নিয়ে এসো, আমি আমারটাও আনছি, সবারটা গুনে দেখি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রস্তাব, ভালো কথা বলি, এটাই করা যাক। গুনে দেখা যায়
৬,০০০ দিনার মুনাফা দাঁড়িয়েছে। দ্বিতীয় শেখ তখন বলে, শোনো, আমরা আমাদের সব দিনার নিয়ে যাব না। আধা হিস্সা নিয়ে আমরা সওদায় যাব, আর বাকি আধা এখানে মাটির নিচে পুঁতে রাখব। যদি আমরা সওদায় লোকসান করে ফিরি বা আমাদের দিনার খোয়া যায়, তাহলেও ফিরে এসে আমাদের পথে বসতে হবে না। খুব ভালো কথা, একদম ঠিক কথা। হ্যাঁ, ঠিক বলেছ ভাই। চলো, ৩,০০০ দিনার আমরা তোমার বাড়ির উঠোনেই পুঁতে রাখি। ৩ ভাই কথা মতো ৩,০০০ দিনার ছোট ভাই মানে আমাদের গল্পের দ্বিতীয় শেখের বাড়ির উঠোনে পুঁতে রাখে। তারপর বাকি ৩,০০০ দিনার নিয়ে বাজারে যায়। বাজার থেকে নানা জিনিস কেনা হয়। তারপর সব মালপত্র বেঁধে নিয়ে বেরিয়ে পড়ে বাণিজ্যে। মাসখানেক কেটে যায়। এই বন্দর সেই বন্দর করে শেষে একটা বড় বন্দরে নোঙর করে ওদের কাস্তি। সেইখানে একদিন একটি মেয়ের সঙ্গে আলাপ হয় দ্বিতীয় শেখের। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আমি এখানেই থাকি, কেউ নেই আমার। দয়া করে যদি আমাকে কিছু সাহায্য করেন। মেয়েটা অপরূপ সুন্দরী। তার চোখের দিকে তাকিয়ে বিভোর হয়ে যায় দ্বিতীয় শেখ। রূপ আর যৌবনের যুগলবন্দি মেয়েটা, কিন্তু বড্ড গরিব। ছেঁড়া ময়লা পোশাকে লজ্জা ঢাকতে পারছে না। দ্বিতীয় শেখ তাকে বলে, আমি সওদাগর, সওদা করি। আমি তোমাকে সাহায্য করে বদলে কি পাবো? যা বলবে করে দেব। আমি তোমাদের সওদা বই নিয়ে যেতে পারি শহরে, কেনা বেচাও করে দিতে পারি যদি চাও। আমি খানা পাকাতে পারি। মেয়েটা গরিব হলে কি হবে? তার কথা শুনে মনে হয় সে চালাক এবং ভালো বংশের মেয়ে। সে শেখকে ওইভাবে চেয়ে থাকতে দেখে শেখের গা ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলে, আমাকে সাহায্য করলে তা ফেলনা যাবে না তোমার। কোনো না কোনোভাবে আমি তোমার উপকারে আসব। আমাকে একটু আশ্রয় দাও, দেখো তোমার ভালো হবে। ওর বাঁকা চাহনিতে তখন শেখের ঘোর লেগেছে। সে বলে, ঠিক আছে, তুমি আমার নৌকায় এসো, আমার কাছেই থাকবে। কাজকর্ম যা করতে ইচ্ছে হয় করবে, আর না হয় করবে না। সেজন্য কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, আশ্রয় দিচ্ছি বলেই যে তোমাকে কিছু ফেরত দিতে হবে তেমন কোনো শর্ত নেই। এই যদি তোমার মনের কথা হয় তাহলে আমাকে নিকাহ করে নাও। কি হলো? থামলে কেন শেহরাজাদ? তাজ্জব, ভোর হয়ে গেল আমার। তা তো হলো জাহাপনা। তাহলে কি এবারে আমার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে হুজুরে আলম? বেগম জান, তেমন কথা তো আমি বলিনি। এমন এমন মজাদার কিস্সা আমাকে জানতে হবে না? ওই বন্দরের মেয়েটি আসলে কে, আর তার মৌতাতে জমে কি ঘটে বণিকের? বলো বলো শেহরাজাদ, কাহিনী শেষ করো। তেমন তো কথা ছিল না জানেমান। কিস্সা শুরু হবে রাতে, এমনটাই তো কথা ছিল। না, তোমার বুদ্ধির সঙ্গে খেলেও সুখ বেগম সাহিবান। তবে তাই হোক, রাত পর্যন্ত তোমার ছুটি। আগামী পর্বে শুনবেন, এ তো কিছুই না, আমার গল্প আরো মজাদার। কি শুনবে নাকি দৈত্য?
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, মুখ্য চরিত্রে শেহরিয়ার অমিত দে, শেহরাজাদ সাঁজবাতি দাস, দুনিয়াজাদ বর্ণালী দে বর্মন, রবীন্দ্রনাথ, সৌভিক সরকার। অন্যান্য চরিত্রে রামস্বরূপ গাঙ্গুলি, আম্রপালি ঘোষ মিত্র, উৎপল সরকার, অর্ঘ্যমাল্য মাইতি, চিত্রাঙ্গী রয়, দিব্যেন্দু কুণ্ডু, পল্লব বিষ্ণু, পার্থ রয়, দেবজিৎ দে। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।